25 জুন সোমবার রাত 2টো। এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে। রাত 11টায় বেল বাজিয়ে বেটারেসকে ডেকে মিস্টার ব্লেককে শুতে যেতে তৈরি হতে বললাম। মিসেস মেরিডিউ শুতে চলে গিয়েছেন। বেটারেসকে বললাম ওষুধের বাক্সটা মিস ভেরিন্ডারের সিটিং রুমে নিয়ে যেতে। তারপর মিস্টার ব্রাফের দরজায় টোকা দিলাম। আমি এখন লডেনাম তৈরি করতে যাচ্ছি বললাম, আপনাকেও আসতে হবে। আবার আমার সঙ্গে এখানে ফিরে এসে ওকে ডোজ দেওয়ার সাক্ষী থাকবেন। তারপর কি হয় দেখতেই পাবেন। আচ্ছা বললেন উনি। আমার কিছু জরুরি কাগজপত্র পড়ার আছে, সে যে কোনো জায়গায় বসেই পড়তে পারবো। হাতে কাগজপত্র নিয়ে আমার পেছনে পেছনে বেরিয়ে এলেন। মিস ভেরিন্ডারকে আমাদের জন্যে অপেক্ষা করতে দেখলাম। ঘরের এক কোণে টেবিলে ওষুধের বাক্স রেখে বেটারেস দাঁড়িয়ে। মিস্টার ব্রাফ বসে পড়েছেন কাগজ পড়তে। আমাকে এক পাশে সরিয়ে নিয়ে গেলেন মিস ভেরিন্ডার। ও কেমন আছে এখন জিজ্ঞেস করলেন। ওর কোনো ক্ষতি হবে না তো? একটুও না। ওষুধের রিয়াকশন হতে কতক্ষণ লাগবে তা বলা শক্ত, তবে এই ঘন্টাখানেক লাগতে পারে। সেদিনের মতোই শোবার ঘরে বসে থাকবো আমি, দরজাটা একটুখানি খুলে। সিটিং রুমের দরজার দিকে খেয়াল রাখবো। ওটা খোলা মাত্র মোমবাতি নিভিয়ে দেব। আমার জন্মদিনের রাতেও ঠিক এরকমই ঘটেছিল। আমি জানি ওর ওপর আস্থা রাখা যায়। মিস্টার ব্রাফকে বললাম, আসুন আমার সঙ্গে। আমাকে অনুগমন করে ওষুধের বাক্সের কাছে এলেন ভদ্রলোক। একটা ওষুধের গ্লাসে লডেনাম ঢাললাম। 3 দাগ পর্যন্ত পানি দিলাম। বললাম, তারপর ওটা দিলাম মিস ভেরিন্ডারের হাতে। পকেট থেকে হীরের নকলটাও বার করে ওকে দিলাম। মুনস্টোন যেখানে রেখেছিলেন সেখানে রাখবেন। উনি ক্যাবিনেট ড্রয়ারে রাখলেন নকল হীরেটা। আমি ওর কাছ থেকে ওষুধের গ্লাসটা নিয়ে ঘরের বাইরে পা বাড়ালাম। একটা শুধু মোমবাতি জেলে অপেক্ষা করব আমি, বললেন মিস ভেরিন্ডার। সিটিং রুমের দরজা আমাদের পেছনে ভেজিয়ে দিলেন। মিস্টার ব্রাফ আর বেটারেসকে নিয়ে মিস্টার ব্লেকের ঘরে ফিরে এলাম। দুজন সাক্ষীর উপস্থিতিতে ওকে ঔষধ খাইয়ে চুপচাপ শুয়ে পড়তে বললাম। ঘরের এক কোণে ঘাপটি মেরে থেকে ফলাফল দেখতে বললাম সঙ্গী দুজনকে। বিছানার পাশে ছোট একটা টেবিলে মোমবাতি জেলে বিছানার পায়ের কাছে চেয়ার টেনে বসলাম। মিস্টার ব্লেক রীতিমতো অস্থির। ওকে হীরে সম্পর্কে আমার সঙ্গে কথা বলতে উৎসাহিত করলাম। ওর লন্ডন থেকে ওটাকে ইয়র্কশায়ারে আনা, ফ্রিজিং হলের ব্যাংক থেকে তুলে আনার সময় ঝুঁকি নেয়া এবং ভারতীয়দের অপ্রত্যাশিত আগমনের কথা আলোচনা করলাম। 12টার দিকে ওষুধ ধরতে শুরু করল। চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠেছে ওর। দরদর করে ঘাম গড়াচ্ছে মুখ বেয়ে। মুনস্টোনের কথা বলছেন যদিও বাক্য কিন্তু শেষ করতে পারছেন না। এবার নৈঃশব্দ। বিছানায় উঠে বসেছেন উনি। 10 মিনিট কেটে গেল, কিচ্ছু ঘটল না। এবার হঠাৎ চাদরটা ছুঁড়ে ফেলে দিলেন ভদ্রলোক। ব্যাংক থেকে ওটা তোলা মোটেই উচিত হয়নি, আপন মনে বললেন। ব্যাংকেই সেফ ছিল ওটা। বিছানা ছেড়ে নেমে ঘরের অন্য প্রান্তে ধীর পায়ে হেঁটে গেলেন। ফিরে দাঁড়িয়ে একটুক্ষণ অপেক্ষা করে বিছানায় ফেরত এলেন। ওটা তালা দিয়ে রাখা হয়নি, বললেন। ওর ড্রয়ারে আছে, যে কেউ চুরি করতে পারে। ভারতীয় লোকগুলো হয়তো লুকিয়ে বসে আছে বাড়িতে। চারদিকে চোখ বুলালেন। মুহূর্ত পরে মোমবাতিটা তুলে নিলেন। পর মুহূর্তে দরজা খুলে বেরিয়ে গেলেন।
ওকে আমরা করিডোর সিঁড়ি ধরে অনুসরণ করলাম। একবারও ফিরে চাইলেন না তিনি, কোনো রকম দ্বিধাও করলেন না। সিটিং রুমের দরজা খুলে না ভেজিয়েই ভেতরে প্রবেশ করলেন। ঘরের মধ্যখান দিয়ে মোমবাতি হাতে চারধার দেখে নিলেন। মিস ভেরিন্ডারের বেডরুমের দরজা ঈষৎ ফাঁক করা দেখতে পাচ্ছি। মোমবাতি নিভিয়ে দিয়েছেন উনি। আধারে নিঃশব্দে বসে আছেন। মিস্টার ব্লেক এবার ইন্ডিয়ান ক্যাবিনেটটার কাছে গিয়ে ওটার মাথায় মোম রাখলেন। একটার পর একটা ড্রয়ার খুলে গেলেন, যতক্ষণ পর্যন্ত না নকল হীরের ড্রয়ারটা পান। ড্রয়ারের ভেতরটা এক মুহূর্ত স্থির দৃষ্টিতে দেখে ডান হাতে তুলে নিলেন হীরেটা, বাঁ হাতে তুলেছেন মোমবাতি। ক পা পিছিয়ে গিয়ে মূর্তির মতন দাঁড়িয়ে রইলেন। এ পর্যন্ত গত বছর জন্মদিনের রাতের সব ঘটনারই পুনরাবৃত্তি করেছেন তিনি। এখন নিজের ঘরে ফিরে হীরেটা কোথায় রাখেন সেটিই দেখার। টেবিলে মোমবাতিটা নামিয়ে রেখে স্বপ্নথিতের মতো সোফার কাছে গেলেন। ওতে হেলান দিয়ে বসে পরক্ষণেই আবার ঘরের মধ্যেখানে ফিরে এলেন। ওর চোখ জোড়া দেখতে পাচ্ছি, ঘুমে ভারী হয়ে এসেছে। ওর হাত থেকে খসে পড়ে গেল নকল হীরে। তোলার কোনো চেষ্টাই করলেন না। সোফায় গিয়ে আবার বসলেন। পর মুহূর্তে ঢলে পড়লেন গভীর ঘুমে। পরীক্ষা খতম। মিস্টার ব্রাফ আর বেটারেসকে নিয়ে ও ঘরে ঢুকলাম। এখন অন্তত 6-7 ঘন্টা ঘুমাবেন বললাম। ওকে ওর ঘরে পৌঁছে দেয়া দরকার। মিস ভেরিন্ডার তার ঘরের দরজায় এসেছেন কম্বল আর বাতি নিয়ে। ওকে সোফাতেই ঘুমোতে দিন বললেন ফিসফিস করে। ওকে সোফায় আরাম করে শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিলাম। মিস ভেরিন্ডার আমাদেরকে শুভরাত্রি বলে দরজা লাগিয়ে দিলেন। আমরা 3 জন এবার টেবিলে এসে বসলাম। উনি যে গত বছর এই ঘরে এসেছিলেন সেটার পরীক্ষা হলো বললাম, কিন্তু হীরেটা কি করেছেন তা জানা গেল না। মিস্টার ব্রাফকে কাগজ কলম দিয়ে অনুরোধ করলাম আজ রাতে যা যা দেখেছেন সেগুলো লিখে একটা বিবৃতি সই করতে। আমাকে ক্ষমা করবেন মিস্টার জেনিংস বললেন ভদ্রলোক, আমি আসলে এতে কাজ হবে বুঝতে পারিনি। মিস্টার ব্লেকের আপনি যথেষ্ট উপকার করেছেন। বিবৃতি লিখে সই করলেন উনি। বেটারেজও। একটা কথা বললেন মিস্টার ব্রাফ, আমরা টেবিল ছাড়লে আমি এখনো বলছি হিরে আছে লন্ডনে মিস্টার লুকারের ব্যাংকে। গত 2 দিন ধরে ব্যাংকে নজরদারি করতে লোক লাগিয়েছি। মাসের শেষ পর্যন্ত সে থাকবে। মিস্টার লুকার নিজে গিয়ে হিরেটা তুলবেন। ওকে ফলো করলেই জানা যাবে মনিস্টন কাকে দিচ্ছেন। সকালের ট্রেনে লন্ডনে ফিরে যাচ্ছি আমি। মিস্টার ব্লেকের ঘুম ভাঙলে ওকেও আমার সঙ্গে যেতে বলবো। ভদ্রলোক আমার সঙ্গে করমর্দন করে বেটারেসকে নিয়ে চলে গেলেন। আমি মিস্টার ব্লেককে দেখতে গেলাম। গাঢ় গভীর ঘুমে তলিয়ে আছেন উনি। ওকে লক্ষ্য করছি। এমন সময় বেডরুমের দরজা খোলার শব্দ শুনলাম। মিস ভেরিন্ডার বেরিয়ে এলেন। আমিও ওকে একটু দেখি অনুচ্চ স্বরে বললেন। আমি মাথা নাড়তে সোফার পাশে বসে প্রেমিকের ঘুমন্ত মুখের দিকে সুখী চোখে চেয়ে রইলেন। আমি ডায়েরি বার করে এতক্ষণ যা যা হলো লিখতে লাগলাম। সকাল 8টা বাজে এখন। নড়াচড়া করতে লেগেছেন মিস্টার ব্লেক। চোখ মেলে সবার আগে মিস ভেরিন্ডারকে দেখবেন উনি, এবং সেটাই উচিত। ওদেরকে সুমধুর সুযোগটা দেওয়ার জন্যে বিদায় নেব আমি। পঞ্চম কাহিনী, ফ্র্যাঙ্কলিন ব্লেকের জবানিতে। 26 জুনের সকালে
ঘুম থেকে জেগে উঠলাম। আফিমের প্রভাবে কি করেছি না করেছি কিচ্ছু জানি না। র্যাচেলের সঙ্গে আবার একটা সহজ সম্পর্ক তৈরি হচ্ছে। নাশতার টেবিলে মিস্টার ব্রাফ সকালের ট্রেনে লন্ডন ফেরার পরামর্শ দিলেন। আমরা সবাই রাজি হলাম। এজরা জেনিংসের কাছে বিদায় নেয়ার সময় আমাদের সবার মন খারাপ হয়ে গেল। ট্রেন ছেড়ে দিলে একাকী স্টেশনে দাঁড়িয়ে রইলেন বেচারা। লন্ডনে পৌঁছতেই মিস্টার ব্রাফের কাছে একটি ছোট ছেলে দৌড়তে দৌড়তে এসে হাজির। ওর কথা শোনার পর মহিলাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভদ্রলোক। ওদেরকে পোর্টল্যান্ড প্লেসে চলে যেতে বলে আমাকে নিয়ে একটি ঘোড়ার টানা গাড়িতে চেপে বসলেন। কিশোরটি বসেছে ড্রাইভারের সঙ্গে। লম্বার্ড স্ট্রিটে যাচ্ছি আমরা। ও মিস্টার লুকারের খবর এনেছে, বললেন মিস্টার ব্রাফ। 1 ঘন্টা আগে 2 জন লোকের সঙ্গে নাকি বাড়ি থেকে বেরিয়েছেন। আমার লোকদের ধারণা ওরা সাদা পোশাকের পুলিশ। ভদ্রলোক ব্যাংক থেকে হিরে তুলতে যাচ্ছেন। আমরাও কি ব্যাংকে যাচ্ছি? জিজ্ঞেস করলাম। হ্যাঁ। ব্যাংকের সামনে গাড়ি থামিয়ে ভেতরে প্রবেশ করলাম আমরা। মিস্টার ব্রাফের চর গুজবেরি অর্থাৎ সেই কিশোরটি অনুগমন করল। বাইরের অফিসে লোক গিজগিজ করছে। মিস্টার ব্রাফকে দেখা মাত্র 2 জন লোক এগিয়ে এলো। কি খবর? বললেন উকিল সাহেব। ওকে দেখেছ? 8 ঘন্টা আগে স্যার, ভেতরের অফিসে গিয়েছেন। মিস্টার ব্রাফ আমার দিকে ফিরলেন। অপেক্ষা করতে হবে। কাছে পিঠের মানুষগুলোর ওপর নজর বুলালাম, যদি ভারতীয়দের চোখে পড়ে, কিন্তু ওদের কোথাও দেখলাম না। কৃষ্ণাঙ্গ একমাত্র যে লোকটিকে দেখতে পাচ্ছি তাকে দেখে নাবিক মনে হয়। ওদের গোয়েন্দা নিশ্চয়ই আশেপাশে আছে, বললেন মিস্টার ব্রাফ নাবিকটিকে দেখে। আরে ওই তো মিস্টার লুকার। ভেতর থেকে বেরিয়ে এসেছেন ভদ্রলোক। পেছনে সেই 2 পুলিশ গার্ড। ওর ওপর নজর রাখুন, অনুচ্চ স্বরে বললেন মিস্টার ব্রাফ। হিরে কাউকে দিতে হলে এখানেই দেবেন। মিস্টার লুকার ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। গার্ডরা দুপাশে। ওরা বেরিয়ে গেলেন। পিছু নিল মিস্টার ব্রাফের একজন লোক। ওদের আর দেখতে পেলাম না। গুজবেরিয়ে উধাও। মিস্টার ব্রাফের অফিসে খাওয়ার পাট চুকালাম। উঠতে যাব এমন সময় মিস্টার লুকারের অনুসরণকারী লোকটি ঢুকে এলো। মিস্টার লুকার নিজের বাড়ি ফিরে গার্ড 2 জনকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, আর বেরোননি। বাড়ির সামনের রাস্তা পেছনের গলিতে চোখ রাখা হয়েছে, কিন্তু সন্দেহজনক কিছু ধরা পড়েনি। হিরেটা কি এখন মিস্টার লুকারের বাড়িতে? আমার প্রশ্ন। না, বললেন মিস্টার ব্রাফ। বাড়িতে পাথরটা রাখলে পুলিশদের তাড়িয়ে দিতেন না। গুজবেরির জন্যে আরও 8 ঘন্টা অপেক্ষা করলাম, কিন্তু ও এলো না। মিস্টার ব্রাফের হ্যাম্প স্ট্রিট যাওয়ার সময় হয়ে গেছে। এদিকে আমি যাব পোর্টল্যান্ড প্লেসে র্যাচেলের কাছে। আমার একটি কার্ডে ঠিকানা লিখে মিস্টার ব্রাফের নজরদারকে দিয়ে বেরিয়ে পড়লাম। র্যাচেলের ওখান থেকে ফিরতে ফিরতে রাত 12:30 বেজে গেল। গুজবেরি এসেছিল, মেসেজ রেখে গেছে, কাল সকালে আবার আসবে। সকাল 9:30টায় দরজার বাইরে পায়ের আওয়াজ শুনতে পেলাম। ভেতরে এসো গুজবেরি, চেঁচিয়ে ডাকলাম। ধন্যবাদ স্যার, একটি গুরুগম্ভীর কণ্ঠস্বর বলল। দরজা খুলে হতবাক হয়ে গেলাম। সার্জেন্ট কাফ। কাল রাতে ফিরেই আপনার চিঠি পেয়েছি, বললেন। আমি তদন্ত শেষ করে আসার পর কি কি হয়েছে জানতে পারলাম। এখন বলুন, চিঠি লেখার পর আর কি অগ্রগতি হলো? আফিমের পরীক্ষা আর ব্যাংকের ঘটনা খুলে বললাম। আপনি হিরে চুরি করেছেন মানি না আমি,
বললেন সার্জেন্ট। কিন্তু মিস্টার জেনিংসের মতো আমারও বিশ্বাস আপনি ওটা নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন। ওটা আপনি কি করেছেন কোনো আইডিয়া আছে? বিন্দুমাত্র না। মিস্টার ব্রাফ কি বলেন? ওনারও কোনো ধারণা নেই। সার্জেন্ট উঠে আমার রাইটিং ডেস্কে গেলেন। ফিরে এলেন একটা বন্ধ খাম নিয়ে। চিঠিটা আমার। আমি ভুল মানুষকে সন্দেহ করেছিলাম, বললেন। অবশ্য এখনও হয়তো ভুল করছি। চিঠি খোলার আগে সত্যটা জানার জন্যে অপেক্ষা করুন। তারপর নয় আমি চিঠিতে যাকে দোষী লিখেছি তার নাম মিলিয়ে দেখবেন। চিঠিটা পকেটে ফেলে দিলাম। ঠিক তখনই এসে পৌঁছলো গুজবেরি। তুমি এর সামনে সমস্ত বলতে পারো, বললাম। উনি আমার বন্ধু, সবই জানেন। সার্জেন্ট কাফ, বললাম। এ ছেলেটি মিস্টার ব্রাফের অফিসের। এসো বাবু, আদর করে বললেন সার্জেন্ট। বলো শুনি, কি বলতে এসেছ? কাল ব্যাংক থেকে আলগোছে বেরিয়ে কালো দাড়িওয়ালা একটা লম্বা লোকের পিছু নিয়েছিলাম, বলল গুজবেরি। লোকটা নাবিকদের মতো দেখতে। মিস্টার লুকারকে দেখেছি, ওকে কি একটা দিলেন। মিস্টার ব্রাফকে সে কথা জানাওনি কেন? সময় পাইনি স্যার, লোকটা এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আচ্ছা, সার্জেন্ট বললেন। নাবিকের মতো লোকটা রাস্তায় বেরিয়ে কি করল? ট্যাক্সি ডাকল। তখন তুমি কি করলে? ট্যাক্সির পেছনটা ধরে সঙ্গে সঙ্গে দৌড়তে লাগলাম। সার্জেন্ট জেরা চালু রাখতে পারার আগেই মিস্টার ব্রাফের অফিসের হেড কেরানি দরজায় টোকা দিলেন। অন্য ঘরে কথা বলতে গেলাম ওকে নিয়ে। মিস্টার ব্রাফের শরীর ভালো নয়, ওকে বাড়িতে থাকতে হবে। একটা হাত চিঠি লিখে জানিয়ে দিলাম সার্জেন্ট কাফ এসেছেন এবং আমরা এখন গুজবেরির সঙ্গে কথা বলছি। দিনান্তে তাকে সমস্ত অগ্রগতি জানাবো, কথা দিলাম। কেরানি চিঠি নিয়ে চলে গেল। ও ঘরে ফিরে দেখি সার্জেন্ট প্রচণ্ড উত্তেজিত। কোনো সন্দেহ নেই, বললেন। ঠিক লোককেই ফলো করেছে এই ছেলে। এখনই একটা ট্যাক্সি ডাকতে হবে। 5 মিনিটের মধ্যে সার্জেন্ট, আমি আর গুজবেরি শহরের পূবমুখ যাত্রা করলাম। এই ছেলে, গুজবেরিকে দেখিয়ে আমাকে বললেন সার্জেন্ট, একদিন পুলিশের ভালো গোয়েন্দা হবে। গুজবেরির সঙ্গে আমার অনুপস্থিতিতে যা যা হয়েছে আমাকে বলতে শুরু করলেন। ও যে ট্যাক্সিটার পিছু নিয়েছিল সেটা টাওয়ার ওয়ার্ফে গিয়ে থেমেছিল। নাবিক লোকটিকে ট্যাক্সি থেকে নেমে রটারডেম স্পিডবোটের একজন অফিসারের সঙ্গে কথা বলতে দেখেছে। কাল সকালে ছাড়ছে বোট। লোকটা তখনই ওটা ছাড়বে কিনা জানতে চাইল। অফিসার বলে দিল ছাড়ছে না। নাবিক লোকটা তখন ঘাট থেকে বেরিয়ে রাস্তায় পড়তে গুজবেরি রাস্তার উল্টো দিক দিয়ে একজন মেকানিকের পোশাক পরা লোককে হেঁটে যেতে দেখেছে। নাবিক একটা সরাইখানায় ঢুকে পড়ল। মেকানিক তখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। মিনিট খানিক পরে একটা ট্যাক্সি আস্তে করে এসে মেকানিকের কাছে থামল। একজন যাত্রী ওর সঙ্গে কথা বলতে ঝুঁকে পড়ল। লোকটা দেখতে ভারতীয়দের মতন। একটু পরে ট্যাক্সিটা এগিয়ে গেল। মেকানিকের লোকটা এবার রাস্তা পেরিয়ে সরাইখানায় গিয়ে ঢুকল। গুজবেরি পিছু নিল ওর। দেখতে পেল নাবিক আর মেকানিক দুজনে দু টেবিলে বসা। সন্ধে লাগলে নাবিক চলে যেতে উঠে পড়ল। ছেলেটাকে ও খেয়াল করেনি। নাবিক লোকটা বেরোতে না বেরোতেই দূরত্ব রক্ষা করে পিছু নিল মেকানিক। নাবিকটা একটা মদের দোকানে গিয়ে সেঁধিয়ে পড়ল। গুজবেরিও ঢুকে পড়ল ভেতরে। নাবিক জানতে চাইল রাতের জন্যে একটা বিছানা পাওয়া যায় কিনা। একজন ওয়েটার
ওকে 10 নম্বর রুম দেখিয়ে দিতে গেল। এর আগেই অন্যান্য লোকজনের সঙ্গে মেকানিককে ওখানে দেখে ফেলেছে গুজবেরি, কিন্তু ওয়েটার ফিরে আসার আগেই কোথায় যেন চলে গেছে লোকটা। ওপরে একসময় ঝগড়ার শব্দ শোনা গেল। একটু পরে মেকানিককে আবার দেখা গেল, সঙ্গে দোকানের মালিক। মেকানিক লোকটা তখন রীতিমতো মাতাল। ধাক্কা দিয়ে ওকে দোকান থেকে বের করে দিল মালিক। ভয় দেখালো ফিরে এলে পুলিশে দেবে। লোকটা নাকি 10 নম্বর ঘরটাকে নিজের বলে দাবি করছিল। লোকটা একটু আগেও মাতাল ছিল না। এখন ওর এই ভেগ ধরার কারণ কি? হতভম্ব হয়ে গেল গুজবেরি। দৌড়ে বেরিয়ে গিয়ে ওর পিছু নিল ও। দোকান থেকে যতক্ষণ দেখা যায় মাতালের অভিনয় করল ও। তারপর মোড় ঘুরতেই অন্য মানুষ। মাতলামির কোনো চিহ্ন নেই আর। গুজবেরি হুইল অফ ফরচুন নামের মদের দোকানটায় ফিরে গেল, কিন্তু নাবিকটা দেখা আর পেল না। মেকানিকটা ওদিকে আবার রাস্তার ওপাশে এসে ভিড়েছে। বিশেষ একটা জানালার প্রতি ওর নজর। আলো জ্বলছে ঘরে। তারপর বলা নেই কওয়া নেই আবার হাওয়া হয়ে গেল। গুজবেরি তখন মিস্টার ব্রাফের অফিসে গিয়ে ঠিকানা নিয়ে আপনার বাড়ি গিয়েছিল, কিন্তু আপনাকে পাইনি। কি মনে হচ্ছে সার্জেন্ট? মহা গোলমাল। ভারতীয়রা এর সঙ্গে জড়িত, সন্দেহ নেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। নাবিকটার কাছে হিরেটা দেয়া হয়েছে, আর মেকানিকের মতন লোকটা ভারতীয়দের পক্ষে কাজ করছে। নাবিক কোন ঘরে রাত থেকেছে সেটা গিয়ে বলবে ভারতীয়দের। ভেতরে ঢুকে তো লোকটা আগেই দেখে এসেছে ওপরতলার ঘরটা। লোকের চোখে ধরা পড়ে মাতলামির বুদ্ধি ফেঁদে পার পেয়ে গেছে। নাবিক লোকটা সকাল পর্যন্ত ও ঘরে থাকছে কিনা সেটা নিশ্চিত করে জানতে ফিরে এসেছিল আবার। 15 মিনিট বাদে হুইল অফ ফরচুনের সামনে আমাদের ট্যাক্সি থামল। আমরা ভেতরে ঢোকা মাত্র টের পেলাম কোথাও একটা গড়বড় হয়েছে। সার্জেন্ট মালিকের সঙ্গে দেখা করতে চাইলে বলা হলো সে ওপরে আছে, বিরক্ত করা চলবে না। আসুন আমার সঙ্গে। গটগট করে তবু ওপরে উঠে গেলেন সার্জেন্ট আমাকে নিয়ে। দোতলায় গিয়ে দেখা হলো মালিকের সঙ্গে। রেগে টং হয়ে রয়েছে। কি চাই আপনাদের? খেঁকিয়ে উঠল। আমি সার্জেন্ট কাফ, শান্ত স্বরে বললেন সার্জেন্ট। আমাদেরকে সিটিং রুমে নিয়ে বসিয়ে ক্ষমা চাইল লোকটা। একটা বাজে ব্যাপার ঘটে গেছে সকালে, বলল। আমরা একজন কালো চামড়ার নাবিকের ব্যাপারে কিছু কথা জানতে এসেছি। কাল রাতে এখানে ছিল সে। বলেন কি? আরে ভাই, সেই তো যত নষ্টের গোড়া। উত্তেজিত কণ্ঠে বলে উঠল লোকটা। কাল রাতে বলে রেখেছিল সকাল 7টায় ডেকে দিতে। ডাকাডাকি করাতে দেখা গেল সারা শব্দ করে না, দরজাও বন্ধ। 8টা আর 9টায় আরও 2বার চেষ্টা করা হয়েছে, লাভ হয়নি। একটা ছোকরা পাঠানো হয়েছে ছুতোর মিস্ত্রি ডাকতে। দরজা খোলা গেলেই জানা যাবে কি ব্যাপার। দরজা ব্যবহার না করে ও ঘর থেকে বেরিয়ে যাওয়া সম্ভব? ঘরটা চিলে কোঠায়, বলল মালিক। একটা গুপ্ত দরজা আছে সিলিংয়ে, ছাদে যাওয়া যায়। সূত্রধর এলো। আমরা সবাই তখনই গেলাম উপরতলায়। সার্জেন্টের চেহারা খুব গম্ভীর দেখাচ্ছে। দরজা খুলতে মিনিট লাগলো। ভেতরে ঢুকে সবার চোখ চলে গেল বিছানার দিকে। লোকটা শুয়ে আছে, পরিপাটি পোশাক পরনে, মুখের ওপর একটা বালিশ। সার্জেন্ট কাফ বিছানার কাছে গিয়ে বালিশটা সরালেন। লোকটার কালো মুখ নিষ্কম্প, বিস্ফারিত চোখ জোড়া ছাদের দিকে চেয়ে। আমি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়ে খোলা জানালাটার কাছে গিয়ে দাঁড়ালাম। মরে গেছে, বললেন সার্জেন্ট। পুলিশে খবর দিন। এ সময় একটা চিকন কণ্ঠস্বর নিচু স্বরে বলে উঠল, এই দেখুন স্যার। গুজবেরি একটা সূত্র পেয়েছে।
আমাকে ঘরের কোণের দিকে একটা টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলে কাঠের ছোট্ট একটা বাক্স, খোলা এবং খালি। বাক্সের এক পাশে সামান্য কটন উল, আর এক পাশে এক টুকরো সাদা ছেঁড়া কাগজ। ওতে হিজিবিজি কিছু লেখাও চোখে পড়ল। মিস্টার সেপ্টিমাস লুকার, মেসার্স বুশ, লাইটস অ্যান্ড বুশে সিলমারা খামে একটি কাঠের বাক্স জমা রেখেছেন। বাক্সে একটা মূল্যবান জিনিস রয়েছে, শুধুমাত্র তাকেই সেটি ফেরত দেওয়া হবে। এতে বোঝা যাচ্ছে গতকাল ব্যাংক ত্যাগের সময় নাবিকটির কাছেই মুনস্টোন ছিল। বিছানার পাশে আমাকে নিয়ে গেলেন সার্জেন্ট। মিস্টার ব্লেক বললেন, এর চেহারা দেখুন, ছদ্মবেশ নিয়েছে। এখনই দেখতে পাবেন ছদ্মবেশের আড়ালে কে আছে। মৃতের কালো চুল মুঠো পাকিয়ে ধরলেন তিনি। আমি সইতে না পেরে চোখ ফিরিয়ে নিলাম, সরে গেলাম ওখান থেকে। চুলদাড়ি তুলে ফেলছেন, ফিসফিস করে বলল গুজবেরি। সামান্য বিরতির পর বিস্ময়সূচক কথাবার্তা শোনা গেল। সার্জেন্ট কাফ কি চাইতে তাকে বেসিনে নিয়ে গেল দোকানের মালিক। গুজবেরি উত্তেজিত হয়ে উঠেছে, লাশের মুখ ধোবেন। সার্জেন্ট আমার উদ্দেশ্যে বললেন, এদিকে আসুন, কিন্তু পরক্ষণেই মত পাল্টে বললেন, থাক, সিলমারা খামটা আগে খুলুন। খুললাম। আমার লেখা নামটা পড়ুন। পড়লাম, গডফ্রে অ্যাবেলওয়াইটের নাম। এবার বিছানার কাছে গিয়ে মৃতদেহের মুখের দিকে তাকালাম। এ যে দেখছি গডফ্রে অ্যাবেলওয়াইট। ষষ্ঠ কাহিনী, সার্জেন্ট কাফের কথা। ডরকিং, সারে, 30 জুলাই 1849। মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেককে, স্যার, আপনি মিস্টার গডফ্রে অ্যাবেলওয়াইট সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর এখানে পাবেন। 1. ভদ্রলোককে তাঁর বিছানায় একটা বালিশ চাপা দিয়ে মারা হয়েছে। 2. মিস্টার লুকার গডফ্রে সাহেবের ঘরে পাওয়া কাঠের বাক্সটা দেখে বলেছেন ওতে মুনস্টোন ছিল। 26শে জুন বিকেলে মিস্টার গডফ্রেকে বাক্সটা দেওয়ার কথা স্বীকার করেছেন উনি। খুনের পেছনে হিরে চুরির উদ্দেশ্যটাই মূল। 3. ঘরের ট্র্যাপডোরটিকে খোলা অবস্থায় পাওয়া গিয়েছে। ট্র্যাপডোরে ওঠার ছোট্ট মইটাকে সিলিংয়ের খোলা দরজার কাছে দেখা গেছে। ট্র্যাপডোরে একটা গর্ত কাটা হয়েছে। গর্তটা ভেতরের বল্টু ঠিক পেছনে। বাইরের যে কোনো লোকের পক্ষে বল্টু সরিয়ে ঘরে নামা সম্ভব। এ রাস্তার একটি ফাঁকা বাড়ির মেরামত চলছে। মিস্ত্রিরা মই রেখে গেছে। সেই মই ব্যবহার করে যে কারো পক্ষে মদের দোকানের ছাদে উঠে আসা অসম্ভব নয়। 4. ক, সবাই জানে ভারতীয়রা হিরেটা পেতে চাইছিল। খ, গুজবেরি যে ভারতীয়টিকে মেকানিকের মতন দেখতে লোকটির সঙ্গে কথা বলতে দেখেছে, সে 3 ভারতীয়র একজন হওয়া বিচিত্র নয়। গ, মেকানিক লোকটি 26 তারিখের সারা বিকেল এবং সন্ধে মিস্টার গডফ্রের ওপর নজর রাখছিল এবং ওপরে এসে হয়তো মিস্টার গডফ্রের ঘরটা জরিপ করে গেছে। ঘ, ভারতে তৈরি এক টুকরো ছেঁড়া সোনার তার পাওয়া গেছে বেডরুমে। ঙ, 27 তারিখ সকালে টাওয়ার ওয়ার্ফে 3 জন ভারতীয়কে দেখা গেছে। তারা স্টিমবোট চেপে রটারডেমের উদ্দেশ্যে লন্ডন ছেড়ে গেছে। এতে প্রমাণিত হয় ভারতীয়রাই খুনটা করেছে। এবার মিস্টার গডফ্রে সম্পর্কে কিছু লিখছি। তার চরিত্রে আসলে 2টি দিক ছিল। একটি হচ্ছে একজন আকর্ষণীয় ভদ্রলোকের বিভিন্ন মহিলা সংগঠনের সঙ্গে যার ছিল চমৎকার সমঝোতা। তার চরিত্রের আরেকটি দিক হচ্ছে তিনি জীবনকে উপভোগ করতে ভালোবাসতেন।
লন্ডনের বাইরে বেনামে একটি বাড়ি আছে তার। সেখানে একজন অবিবাহিতা মহিলার সঙ্গে মাঝে মধ্যে সময় কাটাতে যেতেন তিনি। ও বাড়িটিতে দর্শনীয় সব ছবি আর ভাস্কর্য আছে। মহিলার অলংকার, ক্যারিজ আর ঘোড়ার পেছনে বহু অর্থ ব্যয় করেছেন ভদ্রলোক। একজন যুবকের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কথা ছিল যুবকটির বয়স 21 না হওয়া পর্যন্ত তার দুজন ট্রাস্টি 300 পাউন্ড করে দিতে থাকবে তাকে, বছরে 2 বার। কিন্তু যে তহবিল থেকে টাকাটা আসবে তা কিছুদিনের মধ্যেই খেয়ে শেষ করে ফেলেছেন মিস্টার গডফ্রে। আমরা এখন মিস ভেরিন্ডারের জন্মদিনে চলে যাচ্ছি। জন্মদিনের আগের দিন মিস্টার গডফ্রে তার বাবার কাছে 300 পাউন্ড ধার চান যুবকটিকে দেবার জন্যে, কিন্তু মিস্টার অ্যাবেলওয়াইট ছেলেকে ফিরিয়ে দেন। পরদিন মিস্টার গডফ্রে আসেন লেডি ভেরিন্ডারের বাড়িতে। এর ঘণ্টা পরে উনি মিস র্যাচেলকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব গৃহীত হলে প্রয়োজনীয় টাকা হাতে এসে যেত ওর, কিন্তু মিস র্যাচেল প্রত্যাখ্যান করলেন ওকে। জন্মদিনের রাতে মিস্টার গডফ্রের দশা ছিল এই: সে মাসে 24 তারিখের মধ্যে 300 পাউন্ড এবং 1850-এর ফেব্রুয়ারি নাগাদ 20,000 পাউন্ডের ব্যবস্থা করতে হবে। ব্যর্থ হলে সর্বসমক্ষে মাথা কাটা যাবে। এরপর কি হলো? মিস্টার ক্যান্ডি আপনার কথায় অপমানিত হয়ে আপনাকে নিয়ে একটু মজা করার সিদ্ধান্ত নেন। মিস্টার গডফ্রেকে দিয়ে আপনার পানীয়ে লডেনাম মেশানোর ব্যবস্থা করেন ভদ্রলোক। এ কথা জানলাম কি করে? মিস্টার গডফ্রেই পরে স্বীকার করেছিলেন। মিস্টার ব্রাফ আর আমি গিয়েছিলাম মিস্টার লুকারের কাছে। উনি যা বলেছেন পড়ুন। 1848-এর 23শে জুন শুক্রবার বিকেলে মিস্টার গডফ্রেকে তার জন্যে অপেক্ষা করতে দেখে অবাক হয়ে যান মিস্টার লুকার। মিস্টার গডফ্রে মুনস্টোনটা বার করলে মাথায় যেন বাজ পড়ে ওর। মিস্টার গডফ্রে পাথরটা বেচতে চাইছিলেন। মিস্টার লুকার ওটা পরখ করে বলেন জিনিসটার দাম হবে অন্তত 30,000 পাউন্ড এবং জানতে চান তিনি ওটা কোথায় পেলেন। সত্য ঢাকা দেবার চেষ্টা বার কয়েক করার পর চাপের মুখে সব বলে ফেলতে বাধ্য হন ভদ্রলোক। আপনার পানীয়ে লডেনাম মিশিয়ে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরে চলে গিয়েছিলেন তিনি। ঘরটা আপনারটার পাশেই, দুটোর মধ্যে একটা দরজাও আছে। প্রায় ঘণ্টাখানেক ধরে বসে বসে টাকা জোগাড়ের বুদ্ধি ভাবতে থাকেন তিনি। শুতে যাবেন ঠিক তখনই আপনাকে কথা বলতে শোনেন আপন মনে। ব্যাপার কি দেখার জন্য আপনার ঘরে উঁকি দেন উনি। আপনাকে মোমবাতি হাতে ঘর থেকে বেরোনোর আগের মুহূর্তে দেখতে পান। ভিন্ন এক কণ্ঠস্বরে বলেছিলেন আপনি, কে জানে ভারতীয়রা হয়তো বাড়িতে কোথাও লুকিয়ে আছে। তখন পর্যন্ত ওর ধারণা ছিল আপনি তাদের নির্দোষ কৌতুকের শিকার, কিন্তু চট করে ওর মনে হলো লডেনামের ক্ষতিকর দিকের কথা তো ডাক্তার ভেবে দেখেননি। কাজেই আপনি ঘুমের ঘোরে চোট আঘাত পেতে পারেন ভেবে আপনাকে ফলো করে মিস ভেরিন্ডারের সিটিং রুম পর্যন্ত যান এবং আপনাকে ভেতরে ঢুকতে দেখেন। আপনাকে শুধু যে ড্রয়ার থেকে হিরেটা নিতে দেখেছেন তাই নয়, মিস ভেরিন্ডারকেও শোবার ঘর থেকে নীরবে লক্ষ্য রাখতে দেখেছেন। আপনি হিরেটা নিয়েছেন সেটা মিস ভেরিন্ডারও দেখে ফেলেছেন, জেনে উনি খুশি হয়ে ওঠেন। আপনি বেরিয়ে আসার আগেই নিজের ঘরে ফিরে আসেন মিস্টার গডফ্রে, কিন্তু আপনি তার ঘরের দরজায় গিয়ে ক্লান্ত অবসন্ন গলায় ওকে ডাকতে থাকেন। উনি বেরিয়ে এলে হিরেটা আপনি ওর হাতে তুলে দেন। আপনি ওকে বলেন, এটা তোমার বাবার ব্যাংকে জমা রেখো,
জিনিসটা এখানে নিরাপদ নয়। আপনি নিজের ঘরে ফিরে গিয়ে আর্মচেয়ারে গা এলিয়ে দেন, শীঘ্রই ঢলে পড়েন ঘুমে। হিরে চলে যায় মিস্টার গডফ্রের খপ্পরে। সকালে স্পষ্ট বোঝা গেল যে কাল রাতের কোনো ঘটনার কথা আপনার মনে নেই। মিস ভেরিন্ডার মুখ বন্ধ রাখলেন, মিস্টার গডফ্রেও হিরে ফেরত দিলেন না। মিস্টার লুকার হিরে বন্ধক রেখে 2000 পাউন্ড ধার দিতে রাজি হন। সেদিন থেকে ঠিক 1 বছর বাদে মিস্টার গডফ্রে যদি সুদে আসলে 3000 টাকা শোধ করতে পারেন তবে হিরে ফেরত পাবেন, এই শর্তে। আর টাকা শোধ করতে ব্যর্থ হলে হিরে হয়ে যাবে মিস্টার লুকারের। আপনার কাজিন শর্তগুলো পছন্দ না করলেও না মেনে পারলেন না, কারণ ওর টাকা চাই। মিস র্যাচেলকে আবার প্রস্তাব দিলেন উনি। এবার সাই জানালেন মেয়েটি। কিন্তু যখনই জানা গেল মায়ের কাছ থেকে বিশেষ কিচ্ছু পাচ্ছেন না মিস র্যাচেল, তখনই আগ্রহ হারিয়ে ফেলেন ভদ্রলোক। সুতরাং মিস র্যাচেল এনগেজমেন্ট ভেঙে দিলেও মন ভাঙল না মিস্টার গডফ্রের। এক বৃদ্ধা তার জন্যে উইলে 5000 পাউন্ড রেখে গেলে কপাল ফিরল ভদ্রলোকের। এ টাকায় অনায়াসে মুনস্টোন ছাড়িয়ে নেওয়ার পরও বেশ কিছু টাকা হাতে রইল। আমস্টারডামে হিরেটা নিয়ে গিয়ে কয়েক ভাগে কাটিয়ে নিতে পারলে ফেব্রুয়ারির আগেই 20,000 পাউন্ড জোগাড় হয়ে যেত। ভারতীয়দের পাকড়াও করে হিরেটা কেড়ে নেওয়ার সুযোগ আমাদের এখনও আছে। বিউলি ক্যাসল নামে একটা জাহাজে চেপে বোম্বাই পাড়ি জমিয়েছে ওরা। জাহাজটি যাত্রাপথে কোনো বন্দরে ভেড়ে না, কাজেই ওদেরকে ধরে ফেলতে পুলিশের বেগ পেতে হবে না। ইতি আপনার অনুগত রিচার্ড কাফ, প্রাক্তন সার্জেন্ট, ডিটেকটিভ ফোর্স, স্কটল্যান্ড ইয়ার্ড, লন্ডন। হীরা উদ্ধার। 1. ক্যাপ্টেনের বিবৃতি। 1849। আমার জাহাজ বিউলি ক্যাসেলে গত গ্রীষ্মে যে 3 জন ভারতীয় যাত্রী ভ্রমণ করেছিল তাদের কথা যা জানি লিখতে অনুরোধ করেছেন সার্জেন্ট কাফ। হিন্দু 3 জন প্লাইমাউথে জাহাজে উঠেছিল। ভারতের উপকূলে আমাদের জাহাজ থামতে বাধ্য হয়েছিল, কারণ 3 দিন 3 রাত বাতাস ছিল না। স্রোতে পাড়ের কাছাকাছি টেনে নিয়েছিল জাহাজ। সূর্যাস্তে কিছু ভদ্রস্থানীয় যাত্রী ছোট কয়েকটা নৌকা নামিয়ে জাহাজের চারপাশে বৈঠা মেরে সাঁতরে আনন্দ করছিলেন। জাহাজের এক পাশে বাঁধা ছিল নৌকোগুলো। চতুর্থ দিন সকালে হঠাৎ দেখা গেল একটা নৌকা বেপাত্তা, 3 ভারতীয় নিখোঁজ। রাতের আধারে ওরা নৌকা ভাসিয়ে চলে গিয়ে থাকলে পিছু নিয়ে লাভ নেই, কারণ আমরা তীরের এতই কাছে যে দিনের আলো ফোটার আগেই ওখানে পৌঁছে গা ঢাকা দিয়ে দেবে ওরা। বোম্বে পৌঁছে প্রথম জানতে পারলাম ওদের পালানোর কারণ। এই ঘটনার পর থেকে ওদের কথা আর কিছু জানি না। 2. মিস্টার ব্রাফকে লেখা মিস্টার মার্থওয়েটের বিবৃতি। 1850 সাল। লন্ডনের একটি ডিনারের কথা কি মনে পড়ে আপনার? 1848-এর শরতে মুনস্টোন নামে একটি ভারতীয় পাথরের প্রসঙ্গে আলাপ করেছিলাম আমরা। ভারতীয়দের ওটা চুরির পরিকল্পনার কথাও উঠেছিল আলাপকালে। তখন থেকেই মধ্য এশিয়ায় ভ্রমণ করছি আমি। সপ্তাহ 2 আগে কাথিয়াওয়াড়ের একটি প্রত্যন্ত অঞ্চলে ছিলাম আমি। এখানকার অধিবাসীরা হিন্দু ধর্মাবলম্বী। সোমনাথের পবিত্র শহরে রয়েছে ভারতের অন্যতম বিখ্যাত মন্দির। 11 শতাব্দীতে মুসলিম বিজেতা মাহমুদ ধ্বংস করে দিয়েছিলেন শহরটি। সোমনাথ এখান থেকে দিন 3 পথ, কাজেই ওটা দেখে আসবো বলে ঠিক করলাম। সোমনাথের রাস্তায় চলছি, খানিক বাদে দেখি
আরও অনেকেই একই পথে যাচ্ছে। কারো কারো সঙ্গে কথা হলো আমার। ভান করলাম আমি একজন বৌদ্ধ। আমার রোদে পোড়া বাদামি চামড়া দেখে ওরা সন্দেহ করতে পারেনি। তাছাড়া ভাষাটাও ভালো জানা আছে আমার। দ্বিতীয় দিনে ভ্রমণকারীর সংখ্যা 100 ছাড়িয়ে গেল। তৃতীয় দিনে দেখা গেল 1000 ছাড়িয়েছে। সবাই চলেছি সোমনাথের উদ্দেশ্যে। জেনে গেলাম জনতা যাচ্ছে একটি ধর্মীয় মহোৎসবে যোগ দিতে। শহরের বাইরে একটি পাহাড়ে অনুষ্ঠিত হবে সেটি। চন্দ্র দেবতার সম্মানে মৎসব হবে রাতে। পাহাড়ে যখন পৌঁছলাম আমরা, চাঁদ তখন অনেক উঁচু আকাশে। হিন্দু বন্ধুরা আমাকে ওদের দলে টেনে নিল, কিন্তু মন্দির দেখতে পেলাম না আমরা, কারণ দুটো মস্ত গাছের মাঝখানে একটা পর্দা টাঙানো। গাছ দুটোর নিচে একটা পাথুরে চাতাল। ওটার নিচে দাঁড়ালাম। নিচে চেয়ে দেখি অন্তত 10,000 লোক, সবার পরনে সাদা পোশাক। মিছিলের সর্বত্র থেকে মশালের লাল আগুন ঝলসে উঠছে। ওদিকে চাঁদের আলো স্নান করিয়ে দিচ্ছে আমাদের। হঠাৎ তারের বাদ্যযন্ত্রের বাজনা আর বাঁশি শুনলাম। ফিরে চাইতে দেখি পাথুরে চাতালে 3টি লোক দাঁড়ানো। একজনকে চিনতে পারলাম। এর সঙ্গে লেডি ভেরিন্ডারের ইয়র্কশায়ারের বাড়িতে কথা হয়েছিল। আমার পাশের লোকটি বুঝিয়ে দিল লোক 3টি কেন গিয়েছে ওখানে। ওরা হচ্ছে সাধু, যারা দেবতার সেবায় আত্মত্যাগ করেছে। দেবতার আদেশ আজ রাতে বিচ্ছিন্ন হতে হবে 3 জনকে। 3 জনে ভিন্ন ভিন্ন রাস্তায় যাবে ভারতের প্রতিটি পবিত্র মন্দির পরিদর্শনে। পরস্পরকে আর কোনোদিন দেখতে পাবে না ওরা। আমৃত্যু ভ্রমণ করে যেতে হবে ওদের। থেমে গেছে বাজনা। মন্দির ঢাকা দেয়া পর্দার সামনে পাথরে মাথা ঠেকিয়ে প্রণাম করল 3 সাধু। তারপর পরস্পর আলিঙ্গন করল। এবার জনতার মধ্যে দিয়ে পথ করে নেমে এলো। মানুষ পথ ছেড়ে ওদেরকে 3টি ভিন্ন রাস্তায় চলে যেতে দিল। ধীরে ধীরে সাদা পোশাকধারী জনতা আবার গায়ে গায়ে লেগে গেল, কিন্তু 3 সাধুকে দেখা গেল না আর। বাজনা শুরু হলো আবার জোরে সোরে। পর্দা সরিয়ে দেয়া হলে এবার সবাই দেখতে পেল মন্দিরটিকে। ওখানে একটি উঁচু সিংহাসনে কৃষ্ণ সারমৃগে আসীন, পৃথিবীর 4 প্রান্তে 4 হাত প্রসারিত চন্দ্র দেবতা। তাঁর কপালে ঝকমক করছে হলদে হিরেটা, যেটিকে ইংল্যান্ডে মিস র্যাচেলের পোশাকে শেষবারের মতন দেখেছিলাম। হ্যাঁ, দীর্ঘ 8 শতাব্দী পরে সোমনাথের পবিত্র শহরে আবারও ফিরে এসেছে চন্দ্রকান্তমণি।